নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর কৃষ্ণেন্দু দে, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট। আজকে আপনাদের আমি থাইরয়েড ফাংশন এবং থাইরয়েডের যারা পেশেন্ট আছেন তাদের কি ধরনের খাবার দাবার এবং লাইফস্টাইল মানা উচিত সে সম্বন্ধে কিছু বলব। সেটা হচ্ছে যে যারা আপনারা থাইরয়েডের রোগী, যারা সকালে উঠেই খালি পেটে থাইরয়েডের ওষুধগুলো খাচ্ছেন, তাদের কতগুলো নিয়ম পালন করতে হয়। যেরকম থাইরয়েডের ওষুধটা কিন্তু খালি পেটেই খাবেন, তাতে থাইরয়েডের যে হরমোনটা নিচ্ছেন তার অ্যাবজর্পশনটা ভালো হয় এবং সঠিকভাবে কাজ করে। আপনারা যদি তার আগে খাবার দাবার খেয়ে নেন, চা খান বা কফি খান বা কোনো আয়রন ট্যাবলেট নিচ্ছেন বা গ্যাসের ওষুধ খাচ্ছেন, লিকুইড অ্যান্টাসিড অথবা আমরা পিপিআই বিভিন্ন ধরনের যে আমরা ওষুধগুলো পাই অ্যাসিড কমানো, ওগুলো কিন্তু খাবেন না। ওগুলো খেলে কিন্তু আপনার থাইরয়েডের অ্যাবজর্পশন ভালো হবে না এবং থাইরয়েডের ওষুধ কিন্তু ভালো করে কাজ করবে না। এই বিষয়ে আপনারা অবশ্যই সতর্ক হবেন। এবং আমরা খুব কমনলি আমরা দেখি যে থাইরয়েডের ওষুধ খেলে অনেক সময় অনেক পেশেন্ট আমাদের গ্যাস অ্যাসিডিটির কমপ্লেন করেন এবং তার জন্য তারা প্রায়শই থাইরয়েডের ওষুধ খাওয়ার আগে একটা গ্যাসের ওষুধ খেয়ে নেয়, যেমন প্রোটন পাম্প ইনহিবিটরস, প্যান্টোপ্রেজল, ওমিপ্রেজল বা ল্যান্সোপ্রেজল বা র্যাবিপ্রেজল গোত্রীয় ড্রাগ অথবা কোনো অ্যান্টাসিড খেয়ে নেন। এগুলো খাওয়া খুবই ক্ষতিকর, কেননা এগুলো যদি আপনি খান তাহলে কিন্তু থাইরয়েড হরমোন অ্যাবজর্পশন হবে। দ্বিতীয় কথা হচ্ছে, থাইরয়েড রোগ মানেই আপনারা অনেকে ভেবে বসেন এটা হচ্ছে পার্মানেন্ট, অর্থাৎ একবার হলো তো সারা জীবনভর ওষুধ খেতে হবে। এই কথাটা কিন্তু ঠিক না। তার কারণ কিছু কিছু নিউট্রিয়েন্টস আছে যাদের ডেফিসিয়েন্সি হলে বা যাদের অভাব হলে কিন্তু থাইরয়েডের অসুবিধা হয়, থাইরয়েডের রোগ হয়। এবং সেই সব পুষ্টিকর খাবার যদি আপনি ঠিক মতন করে খান তাহলে কিন্তু অনেকাংশে কিন্তু থাইরয়েডের রোগ কিন্তু ঠিক হয়ে যায়। আবার থাইরয়েডের আরেকটা রোগও আছে যেটা আমরা অটোইমিউন থাইরয়েডাইটিস বলি, যার নাম হচ্ছে হাসিমোটো থাইরয়েডাইটিস। সেটা হলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আপনাকে অলমোস্ট লাইফ লং ওষুধ খেতে হয়। তার কারণ হচ্ছে সেখানে দেখা যায় যে থাইরয়েডের গ্ল্যান্ডের প্রায় 90% ড্যামেজ হয়ে যায়, বা যে ক্ষেত্রে আপনার থাইরয়েড গ্ল্যান্ড কেটে বাদ দেওয়া হয়েছে, বা ধরুন যেসব ক্যান্সার পেশেন্ট যাদের থাইরয়েডের আপনার রেডিয়েশন দেওয়ার জন্য থাইরয়েড গ্ল্যান্ডের ড্যামেজ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে হয়তো ব্যাপারটা আলাদা। সেক্ষেত্রে হয়তো সারা জীবনই ওষুধটা খেতে হতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে সাধারণ নিউট্রিয়েন্টস ফুড যেগুলো আমাদের প্রতিনিয়ত খাওয়া উচিত, আমরা সঠিকভাবে না খাওয়ার জন্য কিন্তু আমাদের থাইরয়েডের রোগ হচ্ছে এবং সেটা কিন্তু খুবই প্রিভেন্টেবল। যেরকম ধরুন, যদি যে থাইরয়েডের যে হরমোন তৈরি হওয়া বা থাইরয়েড গ্ল্যান্ডের ভালো কাজ করার জন্য যেসব নিউট্রিয়েন্টগুলো আমাদের দরকার, তার মধ্যে অন্যতম নিউট্রিয়েন্ট হচ্ছে জিঙ্ক, আয়রন, ভিটামিন এ, সেলেনিয়াম, ট্রিপ্টোফ্যান বলে একটা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস আছে সেটা, এবং সর্বোপরি হচ্ছে আয়োডিন। এবং আমরা যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে নিউট্রিশন ডেফিসিয়েন্ট থাইরয়েড প্রবলেম, তার মধ্যে আয়োডিন ডেফিসিয়েন্সির জন্যই কিন্তু বেশি হয়। আজকাল দিনে আয়োডিন ডেফিসিয়েন্সি জনিত কারণে থাইরয়েডের রোগ অনেকটাই কমে গেছে। কেন আমাদের দেশের সরকার নুনের সঙ্গে আয়োডিন সাপ্লিমেন্টেশন দিচ্ছেন, কিন্তু মডার্ন লাইফে দেখা যায় যে যেহেতু হাইপারটেনশনের অ্যাওয়ারনেসের কারণে আমরা বলি একেবারেই পাতে কাঁচা নুনটা খাবেন না, ফলে নুন কম খাওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের বাজারে যে প্যালেটেবল নুনগুলো পাওয়া যায়, যেমন হিমালয়ান সল্ট বা মিনারেল সল্টস গুলো পাওয়া যায়,
তা খাওয়ার জন্য, বিকজ ওইসব সল্টগুলোতে কিন্তু আয়োডিন খুবই কম থাকে। ফলে আয়োডিন ডেফিসিয়েন্সি জনিত কারণে কিন্তু থাইরয়েড রোগের সংখ্যাও কিন্তু কোনো অংশে কম নয় এবং উত্তরোত্তর কিন্তু বেড়ে চলছে। আমি প্রথমে জিঙ্ক নিয়ে বলি। এই জিঙ্ক এমন একটা হরমোন, এমন একটা আপনার এলিমেন্ট, যেটা করে কি T4 to T3 কনভার্সনে কিন্তু হেল্প করে, থাইরয়েড হরমোনটাকে অ্যাক্টিভ হতে সাহায্য করে। এবং এই জিঙ্কের অভাবজনিত কারণে হয় কি, এই থাইরয়েড হরমোনটা অ্যাক্টিভ থাইরয়েড হরমোনে পরিবর্তিত হতে পারে না। এবং বিভিন্ন ধরনের আপনি যখন এই জাঙ্ক ফুডগুলো খাবেন এবং প্রসেসড ফুডগুলো খাবেন, তার সাথে হবে কি, জিঙ্কটা আপনার বডিতে কমে যাবে, জিঙ্ক ডেফিসিয়েন্সি হবে। জিঙ্ক কোন কোন খাবারের মধ্যে পাওয়া যায়? জিঙ্ক আপনার চিকেনের মধ্যে পাওয়া যায়, মাটনের মধ্যে পাওয়া যায়, ডেইরি প্রোডাক্টসের মধ্যে পাওয়া যায়, হোল গ্রেইনসে পাওয়া যায়, যোগার্টের মধ্যে পাওয়া যায়, ক্র্যাবস এবং আপনার লবস্টার্স বা চিংড়ি মাছের মধ্যে এগুলো থাকে। কাজে এগুলো কিন্তু আপনাকে ভালো মতো করে খেতে হবে থাইরয়েড ফাংশন ভালো হওয়ার জন্য। জিঙ্ক ডেফিসিয়েন্সি জনিত কারণে কিন্তু আপনার থাইরয়েডের ফাংশনে পরিবর্তিত হবে এবং অল্টার। তারপরে আসি যেরকম আয়রন। আমরা খুব কমনলি দেখি যে থাইরয়েডের পেশেন্ট কিন্তু খুব অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট হয় এবং তাদের মধ্যে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি যেরকম থাইরয়েডের রোগ করতে পারে, তেমনি থাইরয়েডের রোগও কিন্তু আবার আয়রন ডেফিসিয়েন্সি করতে পারে। সুতরাং আয়রন একটা খুব এসেনশিয়াল এলিমেন্ট। আপনারা আয়রন সাধারণত আমরা থোর, কাঁচকলা, মোচা, গুড়, খেজুর, কুলেখাড়া পাতার রস বা ধরুন রেড মিট, চিকেন, অর্গান মিট, এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। এবং আয়রনের অভাবজনিত কারণে কিন্তু থাইরয়েড হরমোন সঠিকভাবে কিন্তু কাজ করতে পারে না। তারপরে কখনোই কিন্তু আয়রন এবং থাইরয়েড হরমোন একসাথে থাকে না। তাতে হয় কি, থাইরয়েড হরমোনের অ্যাবজর্পশনটা কম হয়। আয়রন খাওয়ার সবচেয়ে আসল সময় কখন? খুব ভোরবেলায় একটু লেবুর রসের সাথে আয়রন ট্যাবলেট খাবে, তাতে আয়রন অ্যাবজর্পশন কিন্তু সবচেয়ে ভালো হয়। কেন আমি লেবুর রসের সঙ্গে বললাম? তারপর হচ্ছে লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণ কিন্তু ভিটামিন সি আছে এবং এই ভিটামিন সি কিন্তু আয়রন অ্যাবজর্পশনে সাহায্য করে। তাহলে আপনি লেমন জুস কখনই খাবেন না। বাজারে যে লেমন জুসগুলো বিক্রি হয় তাতে পাস্টারাইজেশনের জন্য কিন্তু ভিটামিন সিটা প্রায় থাকেই না, একেবারেই নষ্ট হয়ে যায়। ফলে আপনি যদি ভাবছেন যে ভিটামিন সি আমি খাচ্ছি, কিন্তু আপনি শুধু ভিটামিন সি তো কিছুই খাচ্ছেন না, তার সাথে শুধু সুগার খাচ্ছেন এবং তাতে কিন্তু আপনার আয়রন অ্যাবজর্পশন কিন্তু মোটেও ভালো হবে না। এবং আয়রন অ্যাবজর্পশনের আরেকটা কারণ আপনাদের বলে রাখি, আপনারা এই যে গ্যাসের ওষুধগুলো খান, র্যাবিপ্রেজল, ওমিপ্রেজল, প্যান্টোপ্রেজল, যখন তখন খাচ্ছেন, এগুলো কিন্তু খাবেন না। তার কারণ হচ্ছে এগুলো খেলে কিন্তু আপনার আয়রন অ্যাবজর্পশন ভালো হবে না। এবার চলে আসি আপনার আয়োডিনের মধ্যে। আয়োডিন এমন একটা এলিমেন্ট যেটা আমাদের বডিতে কিন্তু খুব একটা বেশি সিনথেসিস নিজে থেকে হয় না, এটা বাইরে থেকেই আপনাকে নিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে সাপ্লিমেন্টেশনের মধ্য দিয়ে। এবং সেই সাপ্লিমেন্টেশনটা কমনলি আমরা যেটা দিই সেটা হচ্ছে আমাদের সরকার থেকে যে বাধ্যবাধকতা করে দিয়েছেন যে নুনের মধ্যে আয়োডিন ফর্টিফিকেশন থাকতে হবে, সেই আয়োডিন আপনার আয়োডিন সমৃদ্ধ নুনগুলো খাবেন। যেমন বিভিন্ন ধরনের পিঙ্ক সল্ট বা হিমালয়ান সল্ট বা অল্টার্ড সল্ট, যেগুলো ওগুলোতে প্রচুর পরিমাণ মিনারেলস আছে, এটা ঠিকই, কিন্তু আয়োডিন কিন্তু বেশি নেই। আয়োডিন ওইসব সল্টগুলো বেশি দিন খেলে কিন্তু আপনার আয়োডিন ডেফিসিয়েন্সি হয়। এবং আমাদের দেহে নর্মাল আয়োডিনের পরিমাণ যেটা প্রতিদিন খাওয়া উচিত সেটা হচ্ছে 100 থেকে 150 মাইক্রোগ্রাম পার ডে। আপনি যদি খুব বেশি আয়োডিন খান তাহলে কিন্তু থাইরয়েডের আবার কিন্তু ক্ষতি হয়। আপনি যেই মাত্র খুব বেশি পরিমাণে ধরুন 1 মিলিগ্রাম বা 1 গ্রাম আপনি আয়োডিন খেয়ে ফেলবেন, তাতে কিন্তু থাইরয়েডের ড্যামেজ হয়
এবং ফ্রি র্যাডিকুলার ড্যামেজ হয়। এবং যদি আপনাকে আয়োডিন একটু বেশি খেতে হয় তাহলে তার সাথে সাথে সেলেনিয়াম এবং জিঙ্ক যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু অতটা ক্ষতি হয় না। এই আয়োডিন খাবার কিসে কিসে আয়োডিন সমৃদ্ধ খাবারগুলো একটু বলি। সেটা হচ্ছে সি ফুডস, যেরকম সার্ডিনস, টুনা, ক্র্যাব, লবস্টার্স, অয়েস্টার্স এবং বিভিন্ন ধরনের আপনার ডিম, মিট, চিকেন, গ্রেইনস, এগুলোর মধ্যে কিন্তু আয়োডিন পাওয়া যায়। কিন্তু আয়োডিন সবচেয়ে বেশি ভালো নেওয়ার পদ্ধতি হচ্ছে আপনার নুনের মধ্যে যে ফর্টিফাইড আয়োডিন থাকে সেইটা নেওয়াটা কিন্তু ঠিক। এরপর চলে আসি সেলেনিয়াম। সেলেনিয়াম একটা ভীষণ এসেনশিয়াল এলিমেন্ট, থাইরয়েডের ফাংশনের জন্য দায়ী। এবং এই সেলেনিয়াম সাধারণত আমাদের নিতে হয় পার ডে 100 থেকে 120 মাইক্রোগ্রাম পার ডে। এই সেলেনিয়াম ম্যাক্সিমাম থাকে কিন্তু ব্রাজিল নাট। কিন্তু এই ব্রাজিল নাটটা বাজার থেকে সংগ্রহ করা কিন্তু খুব দূর। আপনাদের অনলাইনে ব্রাজিল নাট নিতে হবে। দিনে 2 থেকে 3টে ব্রাজিল নাট বা ম্যাক্সিমাম 4টে ব্রাজিল নাট নিলেই কিন্তু আপনার সারাদিনের যে সেলেনিয়াম নেওয়ার কথা সেটা কিন্তু পূরণ হয়। এবার ব্রাজিল নাট ছাড়া অন্য খাবারেও কিন্তু কতিপয় সেলেনিয়াম থাকে, অতটা হয়তো থাকে না কিন্তু কম পরিমাণে থাকে। বিভিন্ন ডেয়ারি প্রোডাক্টস, এগস, চিকেনস, রেড মিট, বিফ, অর্গান মিট, এগুলোতে অনেক সময় অনেকটা আপনার সেলেনিয়াম থাকে। এবং যদিও সবচেয়ে বেশি থাকে কিন্তু ব্রাজিল নাটস। এবার বলি যে নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড ট্রিপ্টোফ্যান। এই ট্রিপ্টোফ্যানে কিন্তু থাইরয়েড ফাংশনের জন্য কিন্তু খুব দায়ী। অর্থাৎ ট্রিপ্টোফ্যান ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে কিন্তু আপনার থাইরয়েড হরমোনের সিনথেসিস কিন্তু ব্যাহত হবে। এই ট্রিপ্টোফ্যান ডেফিসিয়েন্সি কিন্তু সাধারণত আমাদের মধ্যে হয় না, অতটা কমন নয়। কারণ আমরা যেসব সাধারণ খাবার খাই, যেমন মাংস, ডিম, মাছ, দুধ, ডেয়ারি প্রোডাক্টস, তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ট্রিপ্টোফ্যান আমাদের থাকে এবং সেটা কিন্তু পূরণ হয়ে যায়। কাজে এইসব মানে এসেনশিয়াল নিউট্রিয়েন্টস গুলো কিন্তু আপনাদের প্রতিনিয়ত নিতে হবে যারা থাইরয়েডের রোগে ভুগছেন এবং প্রতিনিয়ত করছেন। এর সাথে লাস্টলি আমি বলি যেটা হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ ডেফিসিয়েন্সি যদি আপনার হয় তাহলে কিন্তু আপনার থাইরয়েড ফাংশন ঠিক করে কাজ করবে না এবং থাইরয়েড হরমোনও সঠিকভাবে কিন্তু ভালোভাবে তৈরি হবে। কাজে ভিটামিন এ ডেফিসিয়েন্সি কিন্তু পার্টিকুলারলি ডেভেলপড কান্ট্রিজে প্রচুর বেশি। এবং এই ভিটামিন এ আপনারা বিভিন্ন ধরনের খাবারের মধ্যে দিয়ে পাবেন, যেমন ধরুন বিট, গাজর, আম, ডেয়ারি প্রোডাক্টস, এবং প্রচুর পরিমাণে ভিটামিন এ আপনাদের ডিমের মধ্যে আছে, ডিমের কুসুমের মধ্যে আছে, এরা ফ্যাট সলুবল ভিটামিনস। কাজে এইসব ভিটামিন, particularly the A vitamin is very important for thyroid functions. কাজে যেগুলো আমি বললাম যেমন জিঙ্ক, আয়রন, সেলেনিয়াম, আয়োডিন, টাইরোসিন, ভিটামিন এ, এগুলো থাইরয়েড ফাংশনের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার আপনাদের বলি যে বিভিন্ন ধরনের সবজি, কোন সবজিগুলো থাইরয়েড ফাংশনের জন্য কিন্তু ভালো এবং কোন সবজিগুলো আপনারা একটু অ্যাভয়েড করে চলুন। সেটা আপনাদের প্রথমে বলি। আপনারা খুব ভয় পান, এসেই বলেন যে ডাক্তারবাবু আমাদের কি খাবো, ফুলকপি, বাঁধাকপি এগুলো খাবো না তো? তা একটা কথা বলি, এই যে আপনারা বললেন যে ফুলকপি, বাঁধাকপি, অ্যারুগুলা, ব্রাসেলস স্প্রাউট, কেল, এগুলো হচ্ছে সব হচ্ছে ক্রুসিফেরাস ভেজিটেবলস। এগুলোকে ইংরেজিতে ক্রুসিফেরাস ভেজিটেবলস।
ভেজিটেবলস বলা। এই ক্রুসিফেরাস ভেজিটেবলস এর মধ্যে দুটো কেমিক্যাল প্রোডাক্ট থাকে, যেমন থায়োসায়ানেট এবং সালফোরাফেন। এই সালফোরাফেন আপনার লিভার ডিটক্সিফিকেশনের জন্য দায়ী, লিভারকে ক্লিয়ার করে, লিভার ফাংশন ভালো করে। আর থায়োসায়ানেট যেটা আছে সেটা কিন্তু গয়ট্রোজেনিক। সেটা হয় কি, আয়োডিন যে এলিমেন্টটা যেটা থাইরয়েড হরমোনে তৈরি হওয়ার জন্য লাগে, সেটাকে কিন্তু ট্রান্সপোর্টে বাধা দেয়। তাহলে আয়োডিন গিয়ে আর থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে গিয়ে ওই হরমোনটা তৈরি করতে পারে। এটাকে বলা হয় সোডিয়াম আয়োডিন ট্রান্সপোর্টার সিম্পোর্টার সিস্টেম। এই সিম্পোর্টার সিস্টেমটাকে এই ক্রুসিফেরাস ভেজিটেবলস এর মধ্যে যে থায়োসায়ানেট থাকে সেটা কিন্তু ইনহিবিট করে। ফলে আপনারা ক্রুসিফেরাস ভেজিটেবলস, তাহলে কি আপনারা ফুলকপি, বাঁধাকপি এগুলো খাবেন না? হ্যাঁ, অবশ্যই খাবেন। সেটা হচ্ছে কি, এই ফুলকপি, বাঁধাকপি, ব্রাসেলস স্প্রাউট, অ্যারোগুলা, এগুলো তো হয় কি, আপনি যদি স্টিম করে নেন, এই ধরুন 20 মিনিটের মতন স্টিম বা বয়েল করে নেন, তাহলে এর মধ্যে যে থায়োসায়ানেট কম্পাউন্ডটা রয়েছে ওটা ড্যামেজ হয়ে যায়। ফলে ওটা আগে যেটা যেরকম অ্যাক্টিভ থাকতো, যেই মাত্র আপনি স্টিম করলেন বা বয়েল করলেন সেটা কিন্তু নষ্ট হয়ে গেল। ফলে ওটা কিন্তু আপনার পক্ষে অত ক্ষতিকর হবে না। আর আমরা তো সবসময় ফুলকপি, বাঁধাকপি প্রচুর পরিমাণে খাচ্ছি না, অল্প পরিমাণে খাই। কাজে ওই খাওয়াটাতে খুব একটা প্রবলেম আপনার ক্রিয়েট করবে না। কিন্তু আপনি যদি ধরুন কাঁচা স্যালাড করে অনেকটা স্যালাড খান ফুলকপি, বাঁধাকপি, সেক্ষেত্রে আপনার কিছুটা প্রবলেম হলেও হতে পারে। আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে এই যে ধরুন যারা স্মোক করেন এবং যাদের থাইরয়েডের প্রবলেম আছে তাদেরকে আমি সতর্ক করব, স্মোক কোনো মতেই ভালো নয়। অনেক কিছু খারাপ জিনিস আছে, আমি সব ডিসকাশন করছি না। শুধু আমি বলছি যে স্মোকিং এর মধ্যে যে কেমিক্যালস গুলো আমাদের রক্তে মেশে, তার মধ্যে কিন্তু থায়োসায়ানেট কিন্তু একটা পদার্থ, কেমিক্যালস। এই থায়োসায়ানেট কিন্তু আপনার থাইরয়েড হরমোন তৈরিতে কিন্তু বাধা দেয়, আয়োডিন ট্রান্সপোর্টে কিন্তু বাধা দেয়। কাজেই যারা স্মোক করছেন, যাদের থাইরয়েডের প্রবলেম আছে, তারা কিন্তু সতর্ক থাকবেন। আরেকটা কথা বলি, যেটা হচ্ছে সোয়াবিন জাতীয়, আপনাদের মনে একটা প্রশ্ন ওঠে। এই সোয়াবিনের মধ্যে কিন্তু আপনার জেনিস্টিন বলে একটা কেমিক্যাল পদার্থ আছে। এই জেনিস্টিনটা করে কি, আপনার এই আয়োডিন ট্রান্সপোর্টটাকেও যেরকম থায়োসায়ানেট করছিল, এটাও সেরকম ভাবে কিন্তু আয়োডিন ট্রান্সপোর্টটাকে আপনার থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে হতে কিন্তু বাধা দেয়। ফলে আপনার থাইরয়েডের হরমোন সঠিকভাবে তৈরি হতে পারে না এবং মানে ভালোভাবে কাজ করতে পারে না। তাছাড়া এই সোয়াবিনের মধ্যে একটা বাজে গুণ যেটা, সেটা হচ্ছে এই সোয়াবিনের যেসব প্রোটিন আপনারা বাজার থেকে খান, বিস্কিট খান বা যে প্রোডাক্ট খান, সোয়াবিনের কিন্তু ইস্ট্রোজেনিক ফাংশন রয়েছে। এই ইস্ট্রোজেনিক ফাংশনের জন্য হয় কি, আমাদের মধ্যে হরমোন ইমব্যালেন্স হয়, এবং হরমোন ইমব্যালেন্স হওয়ার জন্য হয় কি, যে মেয়েদের অল্প বয়সে মেনস্ট্রুয়েশন হয়ে যাবে, তাদের পিউবার্টি চলে আসবে, এবং ছেলেদের হবে কি, তাদের মধ্যে ইস্ট্রোজেনিক প্রভাবের জন্য তাদের যে নর্মাল হরমোন টেস্টোস্টেরনের অ্যাক্টিভিটিস কিন্তু হ্যাম্পার হবে, এবং তার ফলে তাদের হবে কি, ফার্টিলিটির প্রবলেম হতে পারে, এবং তাদের স্পার্ম কাউন্ট, স্পার্ম ফর্মেশন কম হতে পারে, এবং ডিক্রিজ লিবিডো হতে পারে। এটা কিন্তু মনে রাখবেন। আর সোয়াবিন যখন খাবেন, যদি খেতেই হয় সোয়াবিন, আপনি অল্প করে খান, কোনো অসুবিধা নেই। সোয়াবিন যখন খাবেন এবং থাইরয়েডের হরমোন যখন খাবেন, অন্তত 2 থেকে 3 ঘন্টা তার মধ্যে গ্যাপ রাখবেন। কারণ আপনি যদি সোয়াবিন খান এবং থাইরয়েডের হরমোনও তার সাথে 1 ঘন্টার মধ্যে খেয়ে নেন, তাহলে ও হবে কি, সোয়াবিনটা করে কি, ওই থাইরয়েড হরমোনটাকে অ্যাবজর্পশনে বাধা দেয়, এবং থাইরয়েড হরমোন অ্যাবজর্পশনটা কিন্তু ভালো করে হতে পারে না। আপনারা যেসব জল খান, একটা কথা বলি, প্লাস্টিকের বটলে করে যে জল খান, এটা আপনাদের আমি বারবার সতর্ক করছি যে এই প্লাস্টিকের বোতলে করে কিন্তু জল খাবেন না। এই প্লাস্টিকের বোতলে কিন্তু করে জলটা প্রিজার্ভ করে ফ্রিজে গরমকালে দেবেন না।
তার কারণ হচ্ছে কি, এই প্লাস্টিকের মধ্যে যে কেমিক্যাল পদার্থটা রয়েছে সেটা হচ্ছে আমরা বলি বিসফেনল। এই বিসফেনলকে আমরা বলি এন্ডোক্রিনাল ডিসরাপ্টার্স। অর্থাৎ এর একটা যে কোনো আমাদের যে সব কেমিক্যাল প্রোডাক্টস আছে, ধরুন পেস্টিসাইডস, ফাঙ্গিসাইডস, প্লাস্টিক্স, মাইক্রোপ্লাস্টিক্স, এবং এই যে প্লাস্টিকের তৈরি যে কোনো জিনিসের মধ্যে হয় কি, এগুলো যে কেমিক্যালস পদার্থগুলো থাকে সব কিন্তু ইস্ট্রোজেনিক ফাংশন। এদের ইস্ট্রোজেন রিসেপ্টরের সঙ্গে গিয়ে লাগে এবং ইস্ট্রোজেনের ফাংশনসটাকে ত্বরান্বিত করে, এবং থাইরয়েড রিসেপ্টরের সঙ্গে যেহেতু এদের কেমিক্যাল এদের কেমিক্যাল সিমিলারিটি রয়েছে, ফলে ওরা হয় কি থাইরয়েড হরমোন রিসেপ্টরের সঙ্গে ওর লেগে থাইরয়েড হরমোনের নানা রকম অসুবিধা তৈরি করে। এবং শুধু তাই নয়, এই প্লাস্টিক কেমিক্যালস বিসফেনল আমাদের পিটুইটারি গ্ল্যান্ড অর্থাৎ মস্তিষ্কে গিয়ে যেখান থেকে থাইরয়েড হরমোন তৈরি হওয়ার জন্য ইম্পালসটা আসে, সেই ইম্পালসটাকেও কিন্তু বন্ধ করে দেয়। ফলে আমাদের মধ্যে যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে সেই গ্ল্যান্ড সঠিকভাবে কাজ করতে পারে না, থাইরয়েড গ্ল্যান্ডের থেকে হরমোন সঠিকভাবে সিক্রেশনস হতে পারে না, এবং এইসব প্রবলেমগুলো কিন্তু ধীরে ধীরে অ্যারাইজ করে। থাইরয়েড ডিজিজের মধ্যে the commonest cause of thyroid disease is the Hashimoto's disease. এই হাশিমোটোর ডিজিজটা কি? এটা হয় কি অটোইমিউন ডিজিজ, অর্থাৎ আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড তার বিরুদ্ধেই কিন্তু অ্যান্টিবডি তৈরি হয় এবং সেটাই থাইরয়েডের উপর কাজ করে থাইরয়েডটাকে ধ্বংস করে দেয়, থাইরয়েডটাকে ড্যামেজ করে দেয়। এবং ফলে হয় কি থাইরয়েড যে হরমোন যেসব সেলগুলো থেকে বেরোয় সেই সেলগুলো ড্যামেজ হওয়ার জন্য তারা আর থাইরয়েড হরমোনকে তৈরি করতে পারে না, মানে আমাদের তাদের থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট দিতে হয়। এবং সেটা হয়তো অনেকের ক্ষেত্রে সারা জীবন ধরেও হয়তো রিপ্লেসমেন্ট নিতে হতে পারে। এইসব পেশেন্টদের কিছু কিছু খাবার সতর্কতা পালন করা উচিত। সেটা হচ্ছে এদের সাধারণত ডেইরি প্রোডাক্টস গুলো আমরা নিতে বারণ করি, কারণ ডেইরি প্রোডাক্টস এর মধ্যে অনেক সময় গ্লুটেন থাকে। এই গ্লুটেন আর কি, গ্লুটেন সেন্সিটিভ এন্টেরোপ্যাথি is sometimes autoimmune disease, and autoimmune gluten enteropathy, এই যে দুটো রোগ, এই দুটো রোগ কিন্তু হাশিমোটোর থাইরয়েডিটিসের পেশেন্টদের মধ্যে খুব দেখা যায়। এবং যদি দুধ খাওয়া যায় তাহলে দেখা যায় যে ইনসিডেন্স গুলো বেড়ে যায়। তাহলে তাদের কি করতে হবে? তাদের গ্লুটেন ফ্রি মিল্ক নিতে হবে। এবং দেখা গেছে যে হাশিমোটো থাইরয়েডিস পেশেন্টরা যদি মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট কম খান, তাহলে তাদের থাইরয়েড হরমোন ফাংশনস কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালে বেটার হচ্ছে। এবং আরো কতগুলো খাবার যেগুলো আমরা বলি হাশিমোটো থাইরয়েডিসের পেশেন্টদের, যেগুলো মানে ইম্পর্টেন্ট, যে আপনারা কখনো স্মোক করবেন না এবং অ্যালকোহল কিন্তু খাবেন না। অ্যালকোহল খেলে আপনাদের লিভার ড্যামেজ হবে, এবং লিভার ড্যামেজ হলে কিন্তু যে T4 to T3 কনভার্সনসটা লিভারে হয় সেটা কিন্তু সঠিকভাবে হতে পারে না। এবং লিভারের যে ডিটক্সিফিকেশনসটা হয় সেই ডিটক্সিফিকেশনসটা কিন্তু সঠিকভাবে হতে পারে না লিভার ড্যামেজ জনিত কারণে। এবং আপনারা জিঙ্ক সমৃদ্ধ, আয়োডিন সমৃদ্ধ এবং আয়রন সমৃদ্ধ আমরা ডায়েট হাশিমোটোর পেশেন্টদের খেতে বলি। আয়োডিন সম্পর্কে আমরা বলি, সেটা হচ্ছে এই যে আয়োডিনের যে ডেইলি ডোজ তার বেশি কিন্তু হঠাৎ করে কোনো কারণে বেশি নেওয়াটা কিন্তু উচিত না। তার কারণ হচ্ছে এই আয়োডিন যখন খুব বেশি মাত্রায় থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে পৌঁছয় তখন কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডে বিভিন্ন ফ্রি র্যাডিক্যালসের তৈরি হয়। এবং যদি কোনো কারণে হাশিমোটোর ডিজিজে যদি আয়রন বেশি দিতে হয় তাহলে কিন্তু সবসময় আমরা সেলেনিয়াম এবং জিঙ্ক সাথে দিই। তার কারণ সেলেনিয়ামের ফাংশনস হচ্ছে থাইরয়েড হরমোনের মধ্যে গ্লুটাথিয়ন তৈরি করা, এবং গ্লুটাথিয়ন হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট করে কি থাইরয়েড গ্ল্যান্ডকে ফ্রি র্যাডিকুলার ইনজুরির হাত থেকে কিন্তু বাঁচায়। এবং থাইরয়েডের এইসব পেশেন্টদের আমরা বলি
যে গুড অ্যামাউন্ট হাই ক্লাস প্রোটিন নেওয়ার জন্য, কারণ তাদের মাংসপেশি এমনিতেই দুর্বল থাকে থাইরয়েড হরমোন ডেফিসিয়েন্সি জনিত কারণে। এবং এই মাংসপেশি যদি দুর্বল থাকে তাহলে নানা রকম প্রবলেম তাদের হতে পারে, হার্টের প্রবলেম তাদের হয়, মায়োকার্ডিয়াল ইনফাকশনস হতে পারে, এবং ডিফারেন্ট টাইপস অফ অ্যারিথমিয়া হতে পারে, এবং হার্টের পর্দায় জল জমতে পারে। ফলে আমরা বলি যে প্রোটিন রিচ ডায়েট খেতে, এবং সেই প্রোটিন রিচ ডায়েট হচ্ছে আমরা সাধারণত বলি চিকেন, পার্টিকুলারলি কিন্তু আজকালকার দিনে যেসব চিকেনগুলো পাওয়া যায়, দেশি চিকেন পাওয়াই যায় না। আমরা সবসময় বলবো আপনারা দেশি চিকেন খান। ব্রয়লার বা যে কয়লার যেসব মুরগিগুলো পাওয়া যায় সেই সব মাংসগুলো বেসিক্যালি খুব ইনফ্লামেটরি মাসেলস, এবং প্রচুর পরিমাণে তাতে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডস থাকে। পার্টিকুলারলি যদি আপনারা গ্রাস ফিড অর্থাৎ ঘাস খাওয়া কচি পাঁঠার মাংস বা খাসির মাংস চর্বি ছাড়িয়ে খান, তাহলে কিন্তু এটা অনেক ভালো, কারণ তাতে দেখা যাচ্ছে যে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড রেশিও খুব একটা অল্টার নয়, এবং তার মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্কস, ভিটামিনস, মিনারেলস, প্রচুর পরিমাণে হাই ক্লাস অ্যামাইনো অ্যাসিডস আছে, যেটা থাইরয়েডের পেশেন্টের পক্ষে কিন্তু খুবই উপকারী। আপনারা অবশ্যই ডিম খাবেন, 1 থেকে 2 ডিম অবশ্যই কুসুম শুদ্ধ খাবেন, কেননা এই ডিমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস, এ, ডি, যেটা আমি আপনাদের বলেছিলাম যে ভিটামিন ডি থাইরয়েডের ফাংশনের জন্য খুব ইম্পর্টেন্ট, সেই ভিটামিন ডি প্রচুর পরিমাণে কিন্তু ডিমের কুসুমে আছে। কাজে আর যে ভিটামিন ছাড়াও যে প্রোটিন আমরা ডিমের মধ্যে পাই সেটা খুবই ভালো প্রোটিন, এবং ওয়ান অফ দ্য বেস্ট প্রোটিন ইন দ্য ওয়ার্ল্ড। এবং এই প্রোটিন খেলে কিন্তু থাইরয়েড যারা রোগী তাদের মাংসপেশি সুদৃঢ় হয় এবং শক্তিশালী হয়। তাছাড়া আমরা যেটা বলি যে আপনারা সিড অয়েল বা পার্টিকুলারলি যেরকম সানফ্লাওয়ার অয়েল, সয়াবিন অয়েল, পাম অয়েল, ক্যানোলা অয়েল, এগুলো বেশি খাবেন না, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডস আছে। এই ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড কিন্তু থাইরয়েডের পেশেন্টের পক্ষে কখনোই ভালো না। থাইরয়েডের পেশেন্টরা আপনারা পারতপক্ষে সর্ষের তেল খাবেন, এবং আপনারা যদি বিয়ার করতে পারেন তাহলে কিন্তু অলিভ অয়েল খাবেন, কারণ অলিভ অয়েলে প্রচুর পরিমাণে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডস, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস আছে। কাজে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সম্পূর্ণ যে তেলগুলো সেগুলো থাইরয়েডের পেশেন্টের পক্ষে কিন্তু খুবই উপকারী। পার্টিকুলারলি বিভিন্ন ধরনের বেরিজ, পার্টিকুলারলি ধরুন ব্ল্যাকবেরিজ, ব্লুবেরিজ, রাসবেরিজ বা অ্যাভোকাডো, ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস, পাম্পকিন সিডস, এসবের মধ্যে আমরা বেশ ভালো পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস পাই, এবং এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস কিন্তু থাইরয়েডের পেশেন্টদের জন্য খুবই উপকারী। বিভিন্ন ধরনের ফ্রুটস খাবেন, কিন্তু কখনোই আপনারা যেসব ফ্রুটসের মধ্যে প্রচুর পরিমাণে সুগার আছে এবং হাই ক্যালোরি আছে, প্রচুর পরিমাণে সুগার আছে, সেই ফ্রুটস কিন্তু খাবেন না। এটা থাইরয়েডের পেশেন্টের পক্ষে কিন্তু ক্ষতিকরী হবে, কারণ থাইরয়েডের পেশেন্টের অনেকের ক্ষেত্রে আমরা ফ্যাটি লিভার অ্যাসোসিয়েটেড পাই, এবং এইসব খাবার খেলে কিন্তু আপনার ফ্যাটি লিভার বাড়বে, এবং আপনার মাসলের মধ্যে উইকনেস আসবে, এবং আপনার জেনারেলাইজ উইকনেস আসবে। আরেকটা আমরা কথা বলবো যে হাসিমুখে থাইরয়েড পেশেন্টের যখন তখন কিন্তু আপনারা কফি খাবেন না। কফি আপনারা খান কেন, তার কারণ হচ্ছে কফি খাওয়ার পর আপনাদের দেহে দুটো স্টিমুলেন্ট হরমোন কিন্তু বেড়ে, যেমন কর্টিসল অ্যান্ড অ্যাড্রিনালিন। এবং এই কর্টিসল অ্যাড্রিনালিন আমাদের কি ইনস্ট্যান্ট এনার্জি দেয়, এবং আমরা খুব এনার্জি ফুল মনে করি বা এনার্জি পেয়েছি এটা মনে করি, কিন্তু এটা ন্যাচারাল এনার্জি নয়। এর ফলে হয় কি, এই কিছুক্ষণ পরে এনার্জিটা কমে যায় এবং শরীরে কি অবসাদ আসে, এবং স্ট্রেস জনিত কারণে, যেহেতু এই হরমোনগুলো হচ্ছে স্ট্রেস রিলেটেড হরমোন, আপনার শরীরে কিন্তু প্রদাহ হবে, আপনার ঘুমের ব্যাঘাত হবে, আপনার মাসল ড্যামেজ হবে, এবং সেটা কিন্তু আপনার শরীরের পক্ষে কখনোই ভালো না। থাইরয়েডের পেশেন্টরা যদি আপনাদের কফি খেতেই হয়,
একেবারেই থাইরয়েডের হরমোন আপনাকে নিতে হচ্ছে, বিকেলের দিকে বা একটা ছোট কাপের 1 কাপ যদি খেতে পারেন খাবেন। কিন্তু থাইরয়েডের পেশেন্টদের হয় কি, ঠিক উল্টোটা হয়। তারা কফিটা খেলো, একটু এনার্জি পেল, যেহেতু থাইরয়েডের পেশেন্টদের এনার্জি লস হয়, যেহেতু থাইরয়েড হরমোন কমে যায়, তার জন্য এনার্জিটা অত পায় না, ফলে বারংবার তারা কিন্তু কফি খেতে পারে, এবং এটা কিন্তু থাইরয়েডের পেশেন্টদের পক্ষে কিন্তু খুবই ক্ষতি। কাজে এইসব গুলো করবেন, আর তার সঙ্গে রেগুলার এক্সারসাইজ করবেন। আর এক্সারসাইজ আমরা সবসময় বলি, সপ্তাহে 4 দিন আপনারা দৌড়বেন, হাঁটবেন, সুইমিং করবেন, টনিক এক্সারসাইজ করবেন, এবং সপ্তাহে 2 দিন আপনারা আইসোমেট্রিক এক্সারসাইজ করবেন। খুব লো ওয়েট নিয়ে, 5 কেজি বা 7 কেজি ওয়েট নিয়ে হালকা মাসল এক্সারসাইজ করবেন। এতে থাইরয়েড পেশেন্টদের যে মাসল উইকনেস গুলো হয়, যে মাসলগুলো যে ড্যামেজ হয়, মাসল উইকনেস হয়, সেটাতে কিন্তু খুব ভালো কাজ হয়। নমস্কার। এর পরবর্তীকালে থাইরয়েড নিয়ে আরো কিছু বলার আশা রইল। থাইরয়েড রোগের সম্পর্কে আমি পরে এসব ব্যাপার নিয়ে ডিসকাশন করব।